সমস্ত বাঙালি জাতির আন্দোলন চলছে, চলবে। বাঙালি হয়ে আজ বাঙালিদের পাশে এসে দাঁড়ানোর সময় এসেছে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, মনে রাখবেন, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। নিশির গল্প আমরা বাঙালিরা সকলেই কম বেশি জানি, কিন্তু সবটা জানি কি? আজ আমাদের অতি পরিচিত একটা ভৌতিক চরিত্র নিশিকে নিয়ে একটা হাড় কাঁপানো গল্প শুনব। যে ভোলায় তাকে ভুলো বলে, তাকে নিশিও বলে, কিন্তু এই দুই অপার্থিব চরিত্রের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। দিদুদাউদের মুখে শুনেছি, যে ভুলো সে আপনাকে যে কোনো সময় ভুলিয়ে বেকায়দায় ফেলতে পারে, কিন্তু নিশির কারসাজি শুধুমাত্র মাঝরাতে বা ভোর রাতে। আবার যেমন ধরুন, ভুলো জীবিত মানুষের গলা নকল করতে পারে, কিন্তু নিশি জীবিত বা মৃত উভয় মানুষেরই কণ্ঠস্বরই নকল করতে পারে। কাজেই মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত কারোর ডাকে ভুলেও বাড়ির বাইরে পা রাখবেন না। এই গ্রামের মেয়ে বেলা ছোটবেলা থেকেই মেধাবী। স্কুলের গণ্ডি পার করে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হয়েছে। সেখানে অল্প পয়সার একটা মেসে থেকে পড়াশোনা শেষ করে স্কুলে ভূগোলের শিক্ষিকা হিসাবে কয়েক মাস হলো নিযুক্ত হয়েছে। এখন এই গ্রামের শিক্ষিতদের মধ্যে তাকে ধরা যায় অনায়াসে। বাবা জমিতে ধান চাষ করতেন। একবার বর্ষায় বাজ পড়ে মারা যান তিনি। তারপর তার মাও পাগল হয়ে পথে পথেই ঘুরে বেড়াতো। শেষে একদিন কোথায় যে চলে গেল তা বেলা জানতে পারল না। হাজার খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া গেল না। সেই থেকে বিধবা পিসির কাছেই সে মানুষ। পিসির একমাত্র ছেলে টুকলু মাঝে মাঝে ঘরে বানানো মোয়া, নাড়ু ইত্যাদি তাকে কলকাতায় দিয়ে আসতো। আজ সকাল সকাল সে পুকুরে ছিপ ফেলেছে। বড় রুই বা কাতলা যদি পাওয়া যায়। প্রায় 2 বছর পর বেলা আসছে। দুপুর 12:30টায় ট্রেন ঢুকবে স্টেশনে। তার আগেই টুবলে যেন পৌঁছে যায়। সে কথা যে কতবার তার মা কুসুমবালা যে তাকে মনে করিয়ে দিয়েছে তার অগুন্তি। কিছুদিন আগে নাপিতের এক বউ বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে। তাকে শ্মশানে দাহ করার সময় এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেখান থেকে যে যার দিকে পারে পালিয়ে যায়। বৃষ্টি থামলে যে যেদিক থেকে এসে দেখে যে তার দেহটা নেই, মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। গ্রামে কারোরই মানসিক স্থিতি ভালো নেই। তবে আজ বেলা আসছে বলে অন্তত এই বাড়ি আনন্দে আছে। দুপুরে ডাল, বেগুন ভাজা, মাছ ইত্যাদি দিয়ে সাজিয়ে দুপুরে বেলা ও কুসুমকে ভাত দিয়েছে তার পিসি। খানিক ধমক, খানিক আদরের সুরে কিছু কথা বলল কুসুমবালা। বাপ মা মরা এই মেয়েটাকে কিছু অংশে টুকলুর থেকে কম দেখে না কুসুমবালা। আসলে পিসিমা, তোমার হাতে এরকম রান্নার স্বাদ কোথায় পাই বলো? ওই কোনো রকমে পেট ভরানোর জন্য দুমুঠো দুবার খাবার। থাক থাক, হয়েছে, আমাকে আর ওইসব ভোলাতে হবে না। আমি কি আর কিছু বুঝি না নাকি? ছাড়ো সব মা, তুমি বরং দিদির পাশে আরও কিছু মাছ দাও। সেদিন বিকাল থেকেই চারিদিকটা কেমন যেন গুমোট হয়ে রইল। দূরে মাঠের দিকে তাকালে যেন মনে হয় আকাশ যেন দিগন্তে কালি ঢালছে। সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া যেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। বেলার আসার খবর শুনে শান্তিলাল বাবু
মানে শান্তিলাল ঘোষাল এই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়েই তার কাছে চলে এসেছে। বৃষ্টির মধ্যে তুমি আবার কেন আসতে গেলে দাদু? আমি তো কাল সকালেই যেতাম তোমার কাছে দাদু। শান্তিলাল বাবুর হাত থেকে ছাতাটা কেড়ে গোছাতে গোছাতে কথাটা বলল বেলা। আসলে দিদিভাই, তোমার আসার খবরটা পেয়ে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। স্কুলে দিদিমণি হওয়ার পর তোমায় কেমন লাগছে তা দেখতে হবে না? কুসুমবালা সাদা ধানের ঘুমটাখানা মাথায় টানতে টানতে বারান্দায় উনুন ছেড়ে, হ্যাঁ রে বেলা, দাঁড়িয়ে আছিস যে, পেন নাম কর দাদুকে। কাকাবাবু, আপনি কিন্তু রাতে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন। সামনের বারান্দায় শান্তি দাদু বেলা আর টুকলু বিষে গল্প করছে। বেলায় বেশি বলছে কলকাতার কথা, নতুন চাকরির কথা। ইতিমধ্যে কুসুমবালা সবার জন্য চা আর মুড়ি দিয়ে গিয়েছে। কুসুম, বেলা দিদিভাইকে সব কিছু গুছিয়ে বলেছিস তো? না, মানে কাকাবাবু, বলা হয়নি। ও তো রাতে আমার কাছেই শোবে, তাই ভেবেছিলাম তা তখনই বলবো ওকে। তা আপনি যখন এসছেন তা আপনি বলুন ওকে গুছিয়ে। শান্তিলালবাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, আসলে দিদিভাই, বেশ কিছুদিন হলো গ্রামের একটা বাজে ব্যাপার শুরু হয়েছে। ভোলো নাপিতের বউটা বাচ্চাদের থেকে মারা গিয়েছে। শরীরটা পুরো দাহ করা হয়নি, সে নানা কথা। এর কয়েকদিন পর থেকেই শুরু হয়েছে উপদ্রব পুরো গ্রাম জুড়ে। মাঝে মাঝেই মানুষ ঘর থেকে বেরিয়ে যায় আর ফেরে না। বাড়ির লোকে বলে কেউ নাকি ডাকতে এসেছিল, কিন্তু ওই যে আমার বন্ধু বিভূতি, ও বলেছে গ্রামে নাকি রাতে নিশি ঘুরতে শুরু করেছে। তা সে অনেক বছর তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করেছে। সে বলছিল কোনো দেহ যদি ঠিকঠাক পুরানো না হয় তাহলে তার আত্মা নিশি হয়ে নাকি ঘুরে বেড়ায়। তাই বলছি, রাত্রে ঘুমের ঘরে কেউ ডাকলে সাড়া দিও না যেন। আর যদি কলঘরের দিকে যেতে হয় তাহলে কাউকে সাথে নিয়ে যেও, এই বলে দিল। বেলা ছোট থেকে এই গ্রামেই মানুষ, এর আগে কখনো এই ধরনের উপদ্রবের কথা সে শোনেনি। কাজেই এসব বিশ্বাস করতে মন চায় না। কিন্তু সে জানে তাদের শান্তিদাদু বিচক্ষণ মানুষ, বাজে কথা বলার মানুষ তিনি নন। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে সে দেখে বৃষ্টিটা যেন আরও বাড়ল। সেই পড়াশোনার সময় থেকে, রাত জেগে পড়ার অভ্যাস থেকে, রাতে এখনও ঘুম আসতে সময় লাগে। পাশে পিসিমা ঘুমিয়ে পড়লেও বেলার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করতে করতে বারবার মাথার কাছে টেবিলের উপরে রাখা ঘড়িটার দিকে চোখ চলে যাচ্ছে তার। মায়ের মুখটা এখনো মনে আছে। ছেলেবেলায় মায়ের বুকে মাথা রেখে সে ঘুমাতো। মায়ের গায়ের গন্ধটা এখনো যেন তার নাকে লেগে। তার বাবা যে আর বেঁচে নেই সেটা তো সবাই জানে, কিন্তু মায়ের তো কোনো খবর জানে না কেউ। সে যদি আজও বেঁচে থাকে তাহলে বেলার কথা কি তার মনে পড়বে? এইসব নানা কথা ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায় মেয়েটার। বিছানা ছেড়ে খোলা জানলাটার কাছে এসে সে দাঁড়ায়। বাড়ির পিছনে নানা সবজির গাছ লাগিয়েছে পিসি। সকালবেলায় বেগুন, ঢ্যাঁড়স, লকলকে পুঁইলতা দেখতে বেশ লাগে। এখন সব অন্ধকার, কেবল ফ্যাকাশে আকাশের বুকে কালো কালো অবয়ব হাওয়ার দাপটে হেলছে আর দুলছে। কলকাতায় তার মেস বাড়ির জানলার বাইরে শহরের আবছা ছবিটা যেন ভেসে উঠছে এই অন্ধকারের বুকে। হঠাৎ বিদ্যুতের একটা ঝলকানিতে বাগানে কিছু একটা চোখে পড়ল তার। ঠিক স্পষ্ট বোঝা গেল না, তবে যতদূর মনে হলো কোনো মানুষ। এত রাতে এই ঝড়জলের মধ্যে সে কি করছে? সবজি চুরি করতে এসছে? বেলা মনে মনে বেশ মজা পেল। গ্রামে থাকার সময় সরস্বতী পুজোর আগের রাতে সে, রুমি আর তার পাড়ার কিছু ছেলে মেয়ে এইভাবেই তারা ফল ফুল চুরি করে বেড়াতো। এই নিয়ে পিসিমা কম কঞ্চি তার পিঠে ভাঙেনি। আর আজ কিনা তার বাড়িতেই চুরি। বেলা একবার বিছানার দিকে তাকালো। পিসিমা অঘরে ঘুমাচ্ছে। মাথায় একটা ছাতা আর হাতে লাঠি নিয়ে ঘর থেকে বেরোলো সে।
যদি বেগতিক কিছু হয় তাহলে চিৎকার করে ডাকতে হবে তো লোকজনকে। খুব সাবধানে পেছনের বাগানে গিয়ে সে দাঁড়ালো। যদিও অন্ধকারে সে কিছুই দেখতে পেল না, তবুও সেই গ্রামের মেয়ে শহরের রোশনায় এখনও পাকাপাকিভাবে তার চোখে ধাঁধিয়ে দেয়নি। একটা মানুষ একটা ঝোপঝাড়ের আড়ালে কোথাও দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কারোর দেখা না পেয়ে একজন হতাশ শিকারীর মতো যেই না মাত্র দুপা বাড়িয়েছে, অমনি পেছন থেকে একটা গলার আওয়াজ কানে এলো। বেলা, এই বেলা, কোথায় যাচ্ছিস? এখানে আয়, তুই এসেছিস আমায় বলিসনি তো। কথাগুলো কানে আসতেই বেলা সন্ধ্যাবেলা শান্তি দাদুর কথাগুলো মনে পড়ে গেল। দাদু বলেছিলেন রাতে কেউ ডাকলে সাড়া না দিতে, কাজেই এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে তাকে। হঠাৎ কানের সামনে আর একটা গলা শোনা গেল। কিরে দিদি, ভয় পেলি নাকি? আরে আমি টুকলু। ও তুই? আরে যখন তুই বাগানে আসলি না, তখন আমি তো ঘর থেকেই বেরোচ্ছিলাম তোর পেছন পেছন। কাজটা তুই একদম ঠিক করিসনি। একদম। কী ভাবলি নিশিতে ডাকছে? কেমন ভয় দেখালাম! পিসিমা যদি জানতে পারে একদম রক্ষে থাকবে না। আর একবার যদি এরকম করিস তাহলে আমি বলে দেবো দিদিমাকে। সেই রাতে ভাই বোনের ঘুমছুটি শেষ করে যে যার মতো শুতে গেল। এইসব কিছুর মধ্যে বেলা একটা ব্যাপার একেবারেই ভুলে গেল, যে তার পেছন পেছন টুবলু যদি বাগানেই গিয়ে থাকে, তাহলে তার আগে জানলা দিয়ে সে কাকে দেখেছিল বাগানে। যাই হোক, পরের দিন সকালে যখন বেলার ঘুম ভাঙল, তখন রোদ বেরিয়ে উঠোনে নামতে শুরু করেছে। কাল রাতে বৃষ্টির পর আজ সকালে রোদটা যেন ঝকঝকে করছে। সেই দিন গ্রামে সমস্ত পুরনো লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করে পুরনো বন্ধুদের সাথে কথাবার্তা বলেই কেটে গেল বেলার। রাতে শুতে যাওয়ার আগে বেলাকে আবার শান্তিদাদুর কথাগুলো মনে করিয়ে দিয়ে গেলেন কুসুমবালা। টুবলুর দিকে একবার আর চোখে কেবল তাকালো বেলা। তখন বেশ রাত, প্রচণ্ড পিপাসায় ঘুমটা ভেঙে যায় টুবলুর। ঘরের কোনায় রাখা এক গ্লাস জল খেয়ে যেই না মাত্র শুতে যাবে, সেই সময় অমনি দরজার বাইরে এক গলার শব্দ শুনতে পাওয়া গেল। এই টুবলু, বাগানে যাবি না? চল, আমি আর তুই মিলে যাবো কালকের মতো। ছোটবেলার সবটা তো আর গেল না রে দিদি, আমি যা করবো তোকে তাই করতে হবে, একটুও বদলালি না এখনো। কথাগুলো বলতে বলতেই ঘর থেকে বেরিয়ে এলো সে। আর তারপরেই সব কিছু তার জ্ঞানের বাইরে। সে তখন কি করছে, কি বলছে, কোথায় চলছে, কোনো কিছুই যেন তার ইচ্ছার নয়। উঠোনে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি যেন তার চিন্তাশক্তিকে গ্রাস করছে। বাড়ির চৌকাঠ পেরিয়ে গ্রামের রাস্তা, তারপর মিতুলদের বাঁশবাগান, তারপর পদ্মদিঘির মাঠ, গ্রামের একধারে পয়সা শামুকের বিল, সব কিছুকে পেছনে ফেলে সেই ছায়ামূর্তির পেছন পেছন চলেছে টুবলু। সূর্যের আলোর সাথে সাথে যেমন অন্ধকার মুছে যায়, ঠিক তেমনভাবেই ভোর নামার সাথে সাথেই মুছে গেল টুবলুর অস্তিত্ব। কুসুমবালা সকাল থেকেই উঠোনে পা ছড়িয়ে ছেলের জন্য কাঁদতে চলেছে। গ্রামের মানুষ হাজার চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না। বেলা একটা কথা ভেবেই আফসোস করছে, সেদিন বাগানে সে ছায়ামূর্তির কথা যদি পিসিকে বলে দিত, তাহলে আজ এই অবস্থা হতো না। এরপর কেটে গেল বেশ কিছুদিন। বেলার ছুটিও প্রায় ফুরিয়ে আসছে। তার ইচ্ছা এবার পিসিমাও এখানকার পাট চুকিয়ে কলকাতাবাসী হোক তার পিসিমা। কেই বা আছে তার। কুসুমবালা এ ব্যাপারে মোটেই রাজি হলেন না। মায়ের মন তো, সে বিশ্বাস করে টুবলু একদিন ফিরবে তার কাছে। শান্তিদাদু নেশা বলতে একটাই, কোনো জায়গায় বাউল গানের আসর বসলে তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না। পাশের গ্রামে কোনো এক ধনী পরিবার কোনো এক পুজো উপলক্ষে রাতের বেলায় বাউলের আসর বসবে।
তাই শান্তিদাদুকেও হাজির হয়। কিন্তু বিপত্তি ঘটলো ফেরার সময়। উঠল তুমুল ঝড়। যখন ঝড় বৃষ্টি থামলো তখন প্রায় রাত 12টা। সেই গ্রামে ওনার চেনা জানা কেউ নেই যে রাতটুকু সেখানে কাটিয়ে দেবে। যদিও শুধু ওনার নয়, যতজন না বাইরে থেকে এসছে কারোরই নেই। ওনারা যে কজন দল বেঁধে রওনা দিয়েছিল, গ্রামে ঢোকার আগেই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে। শান্তিদাদু এখন পথে একেবারে একা। অন্ধকার নির্জন গ্রামের পথ দিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে বাড়ি ফিরছেন তিনি। পদ্মদিঘির মাঠের ধারে যেই মিতুলদের বাঁশবাগানের রাস্তাটা ধরেছে, অমনি পিছন থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। হ্যাঁ, একটা ছেলের কান্না। শান্তিদাদু থামতে গিয়েও থামল না। গলাটা যে তার চেনা, ওটা টুপলুর গলা। গ্রামের সবাই জানে টুপলু আর বেঁচে নেই। গলাটা টুপলুর হলেও যে ডাকছে সে টুপলু নয়। তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন। আর কোনো পেছন থেকে কোনো ডাক শুনতে না পেলেও বাড়ি ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত ওনার পেছন পেছন পায়ে চলার শব্দটা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। কিন্তু পরের দিন সকালে যা ঘটল, এমন ঘটনা গ্রামের কোনোদিনও এমন ঘটেনি। গ্রামের যতজন মানুষ এর আগে নিশির পাল্লায় পড়েছে ততজনই ফিরে আসেনি। তবে তাদের শরীরটাও এর আগে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার হলো ব্যতিক্রম। গ্রামের কোনো একজন এসে কুসুমবালাকে ডেকে বলল, ওগুলোর রাজ নাকি পাওয়া গিয়েছে শামুক ভাঙা বিলের ধারে। কুসুমবালা কোনো কিছু না ভেবেই ছুটল সেই দিকে। সেখানে রোজ সকালে বাজার বসে, শুক্রবার করে হাট। সকালবেলাতে গম গম করে এলাকাটা। সেই ভিড় যখন উপচে পড়েছে পদ্মবিলে, এখানে গ্রামের কয়েকজন জেলে মাছ ধরতে এসে প্রথম টুবলুকে দেখতে পায় বিলের ধারে। কি মাথা থেকে বুক পর্যন্ত গুঁজে আছে বিলের জলে। তাকে সম্পূর্ণ ধোয়ানোর পর যা অবস্থা দেখা গেল, সে দৃশ্য চোখে দেখা যায় না। শরীরটা শুকিয়ে ছোট হয়ে গেছে, যেন 5-7 বছরের কোনো এক অপুষ্টিকর ছেলে। চোখ দুটো শুকনো কোঠর থেকে বেরিয়ে এসছে সামনে, জামা কাপড় শতছিন্ন। সেদিন টুবলুর শরীরটা দাহ করার পর সন্ধ্যাবেলা শান্তিদাদুর বাড়িতে গ্রামের মাথারা সবাই একজোট হলো। কালী মন্দিরের পুরোহিত শঙ্কর ভট্টাচার্য বললেন, দিনের পর দিন তো আর এসব চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার, নাহলে গোটা গ্রামে লোক একজন হা হয়ে যাবে। কিছুদিন বাদ একটা করে মানুষ যদি উধাও হতে শুরু করে, তাহলে কি হবে? সবার ঘরেই বউ বাচ্চা আছে। এখন কি করা যায়? এর একটা বিহিত না করলে তো হবে না। তা ভট্টাচার্য মশাই, আপনি কিছু ধরতে পারছেন? দেখুন তান্ত্রিক মশাই, যে এর পিছনে যে নিশির হাত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা নিশির ব্যাপারে কতটুকু জানেন আমি জানি না, তবে আমি যতটুকু জানি এদের মতো হিংস্র প্রেতাত্মা খুবই কম আছে। বড় বড় তান্ত্রিকেরাও একে ভয় পায়। খুব কম তান্ত্রিক এদের বশ করতে জানে। আবার যারা বশ করতে জানে তারা নিশিকে দিয়ে নানা রকমের কার্যসিদ্ধি করে থাকে। কাজেই সেরকম ভালো রকমের তান্ত্রিক না পেলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া মুশকিল। তাই যে যার মতো ভালো তান্ত্রিকের খোঁজ শুরু করলো। কিন্তু সবাই মিলে কিছু করে ওঠার আগেই আবার ঘটল বিপদ। এদিকে বেলার ছুটি শেষ। কলকাতায় না ফিরে গেলেই নয়। কাল সকালে সে ফিরবে কলকাতায়। তার পিসিমাকে হাজার অনুরোধ করেও কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাজি করানো গেল না। পরের দিন সকালে বেলার কলকাতায় ফিরে যাওয়ার কথা। তাই সে ঠিক করেছে আজ একবার শান্তিদাদুর কাছে দেখা করে সে পিসির কথা জানিয়ে আসবে। তার ছোটবেলাকার বন্ধু ঝিমলির, সে ঝিমলিকে বলেছে রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে থাকতে। দুজনে ওরা একসাথে যাবে। ঝিমলি ওখানে আগেই পৌঁছেছিল। বেলা যখন পৌঁছালো
তখন আলো আঁধারে কাটিয়ে বেশ অন্ধকার নেমেছে। বেলাকে দেখে ঝিমলি বলে উঠল, এত দেরি করলি কেন? চল এখন। বেলাও চলতে শুরু করলো। কথায় আছে, কোনো চার রাস্তার মোড়ে যদি সেখান থেকে কেউ কাউকে ডাক দেয় আর যদি দ্বিতীয় ব্যক্তি সেই কথা শুনে যদি চলতে শুরু করে, তাহলে সেই দ্বিতীয় ব্যক্তি ওই রাতেই নিশির শিকার হয়। সেদিন শান্তিদাদুর বাড়ি থেকে ফিরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে পিসিমার পাশে শুয়েছিল বেলা। যেদিন সে এখানে এসেছিল সেদিন টুপলু গিয়েছিল তাকে স্টেশন আনতে। আজ তাকে একা যেতে হবে। কোন ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে। নানা স্মৃতি ভিড় করে আছে বেলার মনে। এদিকে রাত্রিবেলায় গোটা গ্রাম যখন ঘুমে আচ্ছন্ন, তখন শ্মশানের পাশে পরিত্যক্ত জঙ্গলটাতে চলছে যজ্ঞের আগুন। শুধু আজ নয়, প্রতিদিনই চলে এই আগুন লোক চক্ষের আড়ালে। আর যেদিন চলে সেদিন কেউ না কেউ নিশির শিকার হয়। এই গ্রামের উপর কার যে কিসের এত রাগ কে জানে। ভর ভর শব্দ করে যজ্ঞের লেলিহান শিখাগুলো জ্বলে উঠছে। মন্ত্র উচ্চারণের সাথে ফুল, বেলপাতা, পাকা কলা আগুনে নিক্ষেপ করে চলেছে গিরিধারী তান্ত্রিক। সে আগে এই গ্রামে থাকতো, পুজো আর্চা করত। তিন কুলে কেউ ছিল না তার। গ্রামে কালী মন্দিরে পুজো করা নিয়ে বা যজমান পাকড়াও করা নিয়ে বেশ রেষারেষি চলত আর এক ব্রাহ্মণ পণ্ডিত শঙ্কর ভট্টাচার্যের কাছে। শঙ্কর ভট্টাচার্যের সাথে এই নিয়ে শেষমেশ মন্দিরের পুরোহিতের দৌড়ে সে ভট্ট এর কাছে হেরে গেলেও অপমানটা ঠিক হজম করতে পারল না গিরিধারী। আসলে পণ্ডিততে ওই ভট্টাচার্য থেকে বড় হলে কি হবে, হাজার হোক সে নিচু জাতের ব্রাহ্মণ। এই নিয়ে গ্রামের লোক বিশেষ মাথা ঘামায়নি কখনো। কেউ তার কখনো খোঁজ করেনি। যজ্ঞের আগুনের লাল আভায় গিরিধারীর চোখ যেন জলজল করছে। বেশ কয়েক দূর দূরে বেল গাছের দিকে স্থির হয়ে রয়েছে তার নজর। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক অস্পষ্ট কালো ছায়া মূর্তি। এত দেরি করে এলি যে? এই গ্রাম যত তাড়াতাড়ি শেষ হবে ততই তাড়াতাড়ি তোর মুক্তি। যা, মাঝরাত হতে আর বেশি বাকি নেই, তুই কাজ শুরু কর। কথা শেষ করেই এক মুঠো সিঁদুর আগুনে ছুঁড়ে দিল গিরিধারী। আর সাথে সাথে আগুনের তেজ বেড়ে গেল বহুদূর। কিন্তু সে এটা লক্ষ্য করল না যে আরও একটা বিদেহী সেখানে উপস্থিত হয়েছে। গিরিধারীর সমস্ত ক্রিয়াকলাপের উপর নজর রাখছে সে। কিন্তু সে কে? এদিকে যতই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুক না কেন, চোখে ঘুম আসছে না বেলার। বিছানা থেকে নেবে জল খেয়ে আবার যেই না মাত্র বেলা উঠতে যাবে, ঠিক তখনই মনে হলো উঠোনের বাইরে নাচের দরজায় এক আওয়াজ হলো। ঠিক যেন কেউ সেটাকে খুলল। দিদি, দরজা খোল, আমাকে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে দে, না হলে ও আমাকে আবার নিয়ে যাবে। দিদি, দরজা খোল দিদি। কথায় বলে বিপদকালে বুদ্ধি নাশ। বেলা একবারও ভেবে দেখল না যে ভাইয়ের মৃতদেহ তার চোখের সামনে পোড়ানো হয়েছে সে কিছুতেই আর ফিরে আসতে পারে না। বেলা প্রায় ছুটে দরজা খুলে বেরিয়ে এলো ঘর থেকে। তারপরেই সম্পূর্ণটা তার অজানা। আজ ভাদ্র মাসের শনিবার, তার উপর অমাবস্যা। তন্ত্রজগতের মানুষেরা এই দিনটা নানা রকম অপূর্ণ কাজ পূর্ণ করে। এই দিনগুলোতে বিদেহীদের শক্তি হয় অনেক বেশি। কালো ছায়া মূর্তিটার পেছন পেছন এগিয়ে চলেছে বেলা। রাতের নিকষ কালো অন্ধকারে আদৌ কি কিছু দেখতে পাচ্ছে বেলা, নাকি তার লক্ষ্য শুধু ওই কালো ছায়াটার মূর্তি? সে মূর্তি তার শিকারকে ভুলিয়ে যতই মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে, এদিকে গিরিধারীর আগুনের শিখার তেজও তত বৃদ্ধি পাচ্ছে। ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়ালো এক জায়গায়। সাথে সাথে বেলাও থামলো। ওরা এসে দাঁড়িয়েছে গ্রামের হাটের পাশে পচা শামুকের বিলের পাড়ে। যে এলাকায় দিনের আলোয় গমগম করে, এখন সেই জায়গা শ্মশানের নীরবতা। এদিকে গ্রামের প্রান্তে, এদিকে শ্মশানের ধারে জঙ্গলটায়
একটা বেল গাছের কাছে গিরিধারী দুটো কঙ্কাল খুলের ওপর মন্ত্রপুত ঢালল। অমনি হাটের মাঝেই বেলার শরীরটা কেঁপে উঠল একবার। এবার একটা খুলিকে সে ধীরে ধীরে এগিয়ে নিয়ে এলো অপরটির সামনে। এদিকে সেই ছায়ামূর্তিও এগিয়ে এলো বেলার দিকে। গিরিধারীর হাতে একটা খুলি প্রদক্ষিণ করলো অপর খুলিটাকে। ছায়ামূর্তিও 3বার প্রদক্ষিণ করলো বেলাকে। বেলার চোখের মনে দুটো স্থির হয়ে আছে সামনে শূন্যের দিকে। তার আশেপাশে কি ঘটে চলেছে সে কিছুই দেখতে পাচ্ছে না, জানতেও পারছে না। গিরিধারীর হাতে একটা ছুরি নিয়ে যজ্ঞের আগুনে সেটাকে গরম করে স্থির হয়ে থাকা খুলিটার ওপর সেটাকে ঠেকালো। আর সাথে সাথে সেই ছায়ামূর্তি হাত ধরে ঠেলে ফেলে দিল বেলাকে জলে। তার হাত দুটো বাড়িয়ে বেলাকে জলের মধ্যে চেপে ধরলো, কিন্তু কি আশ্চর্য, বেলা কোনো প্রতিক্রিয়া করলো না তাতে। তানুর মতো সে ডুবে রইল জলের তলায়। এবার ওর দিকে ঘটল আসল ঘটনা। প্রচণ্ড একটা শব্দ করে খুলে দুটো ফেটে গেল। আগুনের লেলিহান শিখাটা একবার দপ করে চলে উঠেই নিভে গেল। গিরিধারী এক লাফে উঠে দাঁড়ালো আসন ছেড়ে। তার তন্ত্রশক্তি বলছে এ খেলায় আরও কোনো বিধেয়ী উপস্থিত আছে। হলো এ কিছুতেই হতে পারে না। আমার এতদিনের সাধনা এভাবে নষ্ট হতে আমি দেব না। সব শেষ করে দেবো আমি, কাউকে ছাড়বো না। এদিকে বেলার তখন প্রায় দম বন্ধ হয়ে এসছে। অচেতন শরীরটার থেকে এখনই প্রাণবায়ু বেরিয়ে যাবে। সেই সময় চারিদিক থেকে এক ধোঁয়া ধোঁয়া মূর্তির ছায়া উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সেই নিশির ওপরে। তার হাতে একটা কাস্তে। নিশির হাতের চাপ কমতেই বেলার শরীর ভেসে উঠল জলের ওপর। ওই ছায়া শরীরের লড়াইয়ের সাক্ষী হয়ে রইল অমাবস্যার রাত। এদিকে গিরিধারী ছুটতে ছুটতে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আজ বহু বছর বাদে সে পা রেখেছে এই গ্রামের মাটিতে। তার নিশি কোথাও নেই। বিলের ধারে কাদা জলে বেলার শরীরটা দেখে মাথায় যেন তার আগুন জ্বলে গেল। চারিদিকে বারবার ঘাড় ঘুরিয়ে বাতাসে কিছু একটা গন্ধ খোঁজার চেষ্টা করতে লাগলো সে। কে কে আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার সামনে, আমি তো গন্ধ পাচ্ছি। তার কথা শেষ হতেই চারিদিকটা যেন হেসে উঠল। এ কোনো মামুলি প্রেতাত্মা না, এ হাসির অধিকারিণী, প্রেত লোকের বহু পুরনো অধিবাসী। তার শক্তি অনেক বেশি। গিরিধারীর চতুর্মন বলল, এই প্রেত যখন বেলাকে নিশির হাত থেকে রক্ষা করেছে তখন নিশ্চয়ই সে বেলার প্রতি দুর্বল। কোমরে গুঁজে রাখা ছুরিটা নিয়ে সে ঝাঁপিয়ে পড়ল বেলার উপর। আমি বলছি আমার সামনে সে দাঁড়া, নাহলে আমি এই চাকুটা পুঁতে দেবো মেয়েটার শরীরে। ঠিক সেই সময় ছুরিটা উপর দিকে তুলে যেই না মাত্র বেলার বুকে সেই ছুরিটা বসাতে যাবে, অমনি তার তোলা হাতখানা আটকে গেল শূন্যে। হাজার চেষ্টা করেও সে তার হাতটা উপর থেকে নিচের দিকে নামাতে পারল না। হঠাৎ করে একটা শব্দ হলো, আর সাথে সাথেই গিরিধারীর মাথাটা ছিটকে গিয়ে পড়ল কাদা জলে। পরের দিন সকালে বেলাকে বাড়ির দাওয়ায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠল পিসিমা। বেলার কি হয়েছে, তার শরীরটা কেন জলে ভেজা, কাদা মাখা, কিছুই বুঝে উঠতে পারল না পিসিমা। এদিকে সারা গ্রামে তখন হইচই পড়ে গেছে। গিরিধারীর শরীর থেকে ছিন্ন মুন্ডুটা পড়ে থাকতে দেখল গোটা গ্রামের মানুষ। অবশ্য শরীরটা যে গিরিধারীর তা বোঝা গেল পাশের একটা দোকানের লম্বা ছাউনি খুঁটির ডগায় গাঁথা তার কাদা মাখা মাথাটা দেখে। কাছেই পড়েছিল একটা আদ্যিকালের মরচে ধরা কাস্তে। হতভম্ব লোকজন যখন চিনতে পারল এটা সেই গিরিধারী, তখন গোটা বিষয়টা যেন আরো ঘুলিয়ে গেল। অনেকক্ষণ চুপ করে শান্তিলাল ঘোষ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন। তারপর তিনি বিভ্রান্ত জনতাকে উদ্দেশ্য করে বললেন, মনে হচ্ছে ব্যাপারটা ধরতে পেরেছি। গিরিধারী গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর নিজ্ঞাত তন্ত্র সাধনা করত। এই পোশাক দেখেই বোঝা যাচ্ছে কিছু ভয়ঙ্কর বিদ্যে শিখেছিল নিশ্চয়ই এই ব্যাটা। আমাদের সবার চোখের আড়ালে ও কয়েকদিন আগে নিশ্চয়ই এই তল্লাটে আবার এসে গা ঢাকা দিয়েছিল। এতে গ্রামের ওপর একটা প্রতিশোধ নেওয়ার ওপর সে তককে ছিল। আর দিন কয়েকের মধ্যে একটা মোক্ষম সুযোগও পেয়ে গেল সে।
কি এবার কি কথা? ওই যে ভুলু নাপিতের বইয়ের শরীরটা ফেলে আসার পর আমরা ভেবেছিলাম শিয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, তা নয় গো, নাপিতের বইয়ের আধপোড়া শরীরটা নিয়ে গিয়েছিল। তাই তো মনে হচ্ছে। ওই যে বিভূতি আমার বন্ধু, ওর মুখে যদ্দূর শুনেছি মৃতদেহ পুরো দাহ না হলে বা পিণ্ডদান না হলে তার অতৃপ্ত আত্মাকে নিশি করে জাগিয়ে তোলা যায়। গ্রামের ও প্রান্তেও শ্মশানের আশেপাশের জঙ্গলে লোকের চোখের আড়ালে ব্যাটা নিশ্চয়ই ডেরা বেঁধেছিল। চলো সকলে একটু গিয়ে দেখা যাক। বেলার ট্রেন 11টায়। কুসুম জলের চোখে বিদায় জানালো বেলাকে। ইট কাঠ পাথরের শহরে ফিরে চলল বেলা। এরপর থেকে গ্রামের নিশির উৎপাত হলো না। সেদিন সকলে মিলে গ্রামের শ্মশানের পাশে পরিত্যক্ত জঙ্গলটায় গিয়ে একটা হাড় বেরোনো মানুষের শরীর খুঁজে পেল। আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুজো আর্চার চিহ্ন। তারপর আর বুঝতে দেরি হলো না, এই সেই কুলো নাপিতের স্ত্রীর দেহাবশেষ। আবার পূর্ণ মর্যাদায় তার শরীরের শেষকৃত্য সম্পন্ন করা হলো। সবাই ভাবল বেলা নিশ্চয়ই কোনো গুপ্ত দৈব শক্তি অধিকারিণী। তাকে মারতে গিয়েই জব্দ হয়েছে শয়তান গিরিধারী। আসল ব্যাপারটা বুঝলো কুসুমবালা আর শান্তি বুড়ো। আসলে ওই মূর্ছাধরা কাস্তেটা ছিল বেলার বাবার। তার মৃত্যুর পর বেলার মা ওটাকে হাতে নিয়ে পাগলের মতো ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়। এসব মিটে গেছে, আজ বহুকাল হলো। গ্রামের পথ ঘাটে রাতের আঁধারে ধুয়ে দিয়েছে ইলেকট্রিকের আলো। নতুন যুগের হাওয়া লেগেছে গ্রামের লোকের চালচলনে। তাও ঝড়ের রাতে কারেন্ট গেলে মা ঠাকুমাদের মুখে শোনা যায় তার গ্রামের একটা অতি সাধারণ মেয়ে বেলার কথা। তার সুপ্ত দৈব শক্তির জেরে গ্রামটা বেঁচে গিয়েছিল এক শয়তান তান্ত্রিক আর তার জাগানো নিশিভূতের কবল থেকে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।